হ্যালো এভরিওয়ান, সহজ পাঠে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো সি ল্যাঙ্গুয়েজের টপিক 2 এর ব্যাপারে, যেটা আমরা আগে ইনটেক্স তৈরি করেছিলাম। সেটা হলো আইডেন্টিফায়ার অ্যান্ড ডেটা টাইপস। আর আমরা একটা খুব ছোট্ট এবং খুব সহজ এবং খুব সিম্পল একটা কোড লিখবো সি প্রোগ্রামিংয়ে, এবং দেখবো তাতে ইনপুট কী করে নেওয়া হয় এবং আউটপুট কীভাবে স্ক্রিনের মধ্যে শো করানো হয়। তো সবার প্রথম আমরা দেখি যে হোয়াট ইজ আইডেন্টিফায়ার এবং হোয়াট ইজ ডেটা টাইপ। কখনো কোনো ভাষা শেখার ক্ষেত্রে সবার প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে সেই ভাষার বর্ণমালাটাকে পরিচয় করা, বর্ণমালার সাথে পরিচয় করা। সেটা আমরা যদি বাংলা ভাষা হয়, বাংলা ভাষার ক্ষেত্রে অ, ক, খ জানাটা খুব জরুরি, বা ইংরেজি ভাষার ক্ষেত্রে আমাদের এবিসিডি জানাটা খুব জরুরি। এবং যদি আমরা অ, ক, খ বা এবিসিডি জানি, তারপর আমরা তৈরি করবো ওয়ার্ড বা শব্দ। তারপর সেই শব্দ থেকে আমরা গঠন করবো বাক্য, এবং সেই বাক্যর পরে আমরা লিখতে শুরু করবো রচনা। তো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই জিনিস। প্রথমে আমরা বেসিক কিছু সিম্বল জানবো, যে কোন কোন সিম্বলগুলো আমরা ইউজ করতে পারি সি ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে, বা ক্যারেক্টার আমরা জানবো যে কোন কোন ক্যারেক্টারগুলোকে আমরা ইউজ করতে পারি। তারপর আমরা জানবো যে আইডেন্টিফায়ার, যেটাকে যেটা আমরা কম্পেয়ার করতে পারি উইথ ওয়ার্ড, শব্দের সাথে। তো তারপর আমরা জানবো আইডেন্টিফায়ার। তারপর আমরা জানবো ইনস্ট্রাকশন, কিভাবে আমরা ওই এক একটা আইডেন্টিফায়ারকে জুড়ে একটা ইনস্ট্রাকশন তৈরি করতে পারি, কারণ এই ইনস্ট্রাকশনটাই কম্পারেটিভলি কম্পেয়ার করতে পারি আমি সি প্রোগ্রামিংয়ের যেই, কারণ এই ইনস্ট্রাকশনটা আমি কম্পেয়ার করতে পারি আদার ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স বা বাক্যের সাথে। তারপর আমরা যখন আইডেন্টিফায়ার শিখে যাবো, তারপর আমরা একটা প্রোগ্রামিং লিখতে পারি, যেমন আমরা একটা বাক্য গঠন করার পর ঠিক রচনা লিখতে পারি বা এসে লিখতে পারি, ঠিক সেই রকম। তো সবার প্রথম আমরা দেখবো যে কোন কোন সিম্বলগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করব, বা অন্যান্য ভাষার ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি যে বর্ণমালা। তো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে সিম্বলগুলো আমরা ইউজ করব, সেটা হচ্ছে কিবোর্ডে যেগুলো সংখ্যক যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। যেমন এ থেকে জেড স্মলের, বা এ থেকে জেড ক্যাপিটাল, 0 থেকে 9 যদি আমরা সংখ্যার ক্ষেত্রে বলি। আর যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার আমাদের কিবোর্ডে অসংখ্য ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন আন্ডারস্কোর, অ্যাট দ্য রেট, হ্যাশ, এটসেট্রা এটসেট্রা। তো যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টারকে আমরা এক একটা সিম্বল হিসেবে ইউজ করতে পারি, এবং এই সমস্ত সিম্বলগুলো দিয়েই আমরা আমাদের আইডেন্টিফায়ার তৈরি করবো। তারপর আইডেন্টিফায়ার থেকে ধীরে ধীরে ইনস্ট্রাকশন থেকে প্রোগ্রামিং। ওকে, তো আমরা ঠিক এর পরের টপিকটাতেই চলে যাবো, যে আইডেন্টিফায়ার, মেইন টপিক যেটা আমাদের, হোয়াট ইজ আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার যদি আমি অ্যাজ এ ডেফিনেশন বলি, তাহলে আমরা বলবো স্মলেস্ট আইডেন্টিফাইং ইউনিট, স্মলেস্ট আইডেন্টিফাইং ইউনিট। ঠিক আছে, তো আমরা আইডেন্টিফায়ারকে যখন আমরা ক্লাসিফাই করব, দুটো ভাগে আমরা যদি একে ভাগ করি, তা সরি, তিনটে ভাগে আমরা এখানে ভাগ করব। প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হলো কনস্ট্যান্ট, সেকেন্ড হলো ভেরিয়েবল, আর থার্ড যে ক্লাসিফিকেশন দ্যাট ইজ কিওয়ার্ড। আচ্ছা, আমরা যদি ধীরে ধীরে কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড কিওয়ার্ডস নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের আইডেন্টিফায়ার ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যায়। তো সবার প্রথমে আমি আসবো কনস্ট্যান্টের ক্ষেত্রে। কনস্ট্যান্ট আমরা কোনগুলোকে বলবো? যদি আমরা অঙ্কের ক্ষেত্রে বা অঙ্কের হিসাবে যাই, তাহলে কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো অপরিবর্তিত জিনিসকে আমরা বলি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে তো সি ল্যাঙ্গুয়েজে সেরকম কোনো ব্যাপার নেই যে অপরিবর্তিত জিনিস। তো সি ল্যাঙ্গুয়েজে কিসের ব্যাপার আছে? সি ল্যাঙ্গুয়েজে ডেটার ব্যাপার আছে। যখন আমরা কোনো সফটওয়্যার তৈরি করি বা কোনো প্রোগ্রাম লিখি, তার মেন কাজ যেটা হয়, মেন মানে অনেক ধরনের কাজের মধ্যে যে সব থেকে মেন কাজ, মানে মেজর যে কাজটা আমরা করি, সেটা হচ্ছে কোনো একটা তথ্য বা কোনো একটা ডেটাকে মেনটেন করার কাজ। ঠিক আছে, তো সি ল্যাঙ্গুয়েজে সবার প্রথম যে জিনিসটা আমরা সেটা করি, ডেটাকে মেনটেন করার কাজ, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ইনফরমেশন, যেটাকে আমরা ইনফো বলে থাকি। এই যে ডেটা বা এই যে ইনফো, এই জিনিসটাকেই বলা হয় কনস্ট্যান্ট ইন কেস অফ সি ল্যাঙ্গুয়েজ। তো এখন এই কনস্ট্যান্ট যে জিনিসটা, সেটা বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট হতে পারে। তো বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আমরা দেখি, যে আমরা সেটাকে যদি দুটো ভাগে ডিভাইড করে নিই, যে কনস্ট্যান্টটা আমরা যে দুটো প্রকারের হতে পারে। সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট অ্যান্ড সেকেন্ডারি কনস্ট্যান্ট।
আমরা দেখে নেব প্রাইমারি কনস্ট্যান্ট কোন। যদি আমি এক্সাম্পল নিই প্রাইমারি কনস্ট্যান্টের, আচ্ছা, প্রাইমারি কনস্ট্যান্টকে আমরা তিন প্রকার হতে পারি। প্রাইমারি কনস্ট্যান্টের তিনটে প্রকার দেখতে কিরকম। প্রথম প্রকার বের হচ্ছে ইন্টিজার, সেকেন্ড ইজ রিয়েল, অ্যান্ড থার্ড ইজ ক্যারেক্টার। সবার প্রথম আমরা যদি ইন্টিজারে আসি, ইন্টিজার হচ্ছে যে কোনো ধরনের নাম্বার যেটাতে দশমিক নেই বা পয়েন্ট নেই, সেটাকে আমরা বলতে পারি ইন্টিজার। যেমন 2, 3, -1 এটসেট্রা ইজ ইন্টিজার। তো যে কোনো ধরনের নাম্বার যাতে আমার পয়েন্ট নেই সেটাকে আমরা বলবো ইন্টিজার। রিয়েল কোনগুলো? যে কোনো ধরনের নাম্বার যাতে পয়েন্ট বা দশমিক চিহ্ন আছে তাকে আমরা বলবো রিয়েল নাম্বার। যেমন 1.5 বা 2.0। এখানে 2.0 যদি আমি অঙ্কের ক্ষেত্রে যাই বা অঙ্কের হিসেবে যাই, তাহলে 2.0 আর 2 এর মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু যদি আমি সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে 2.0 অ্যান্ড 2 এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সমান। কিন্তু যদি আমি সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যাই, সেখানে আমার 2.0 অ্যান্ড 2 এর মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে আমরা মেমোরি অকুপাইটা কিভাবে করবে সেটা এর উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে সেই জন্য 2.0 ইজ দ্য রিয়েল নাম্বার অ্যান্ড 2 ইজ দ্য ইন্টিজার। আর যদি আমরা ক্যারেক্টারে যাই, ক্যারেক্টার হলো একটা সিঙ্গেল সিম্বল, সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল সিম্বল। মনে রাখার সহজ উপায়, সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল সিম্বল, সবই এস। তো সেটা আমরা কিরকমভাবে লিখি, সেটা হচ্ছে একটা সিঙ্গেল কোটের মধ্যে একটা সিঙ্গেল যে কোনো ক্যারেক্টার আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা ক্যারেক্টার। 2 এটা কি একটা ক্যারেক্টার? না, 2 ইজ এ ইন্টিজার। কিন্তু যদি আমি এটাকে এখন একটা সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে দিই, তার মানে এটা একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে। এবার আমি যদি ধরি -1, -1টা কি একটা ক্যারেক্টার? যদি আমি সিঙ্গেল কোটের মধ্যে রাখি, একদমই না। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল সিম্বল, কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে এখন দুটো সিম্বল আছে। যেহেতু দুটো সিম্বল আছে সেহেতু এটা একটা ক্যারেক্টার আমরা বলতে পারি। তো আমরা দেখলাম যে প্রাইমারি কনস্ট্যান্ট কোন। ঠিক সেরকমভাবে আমরা দেখে নেব সেকেন্ডারি কনস্ট্যান্ট কোন। সেকেন্ডারি কনস্ট্যান্ট হলো, তার এক্সাম্পল আমরা যদি নিই অ্যারে, স্ট্রিং, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম। যারা অলরেডি সি ল্যাঙ্গুয়েজ জানে তারা অলরেডি এই জিনিসগুলোর সম্বন্ধে পরিচিত, অ্যারে, স্ট্রিং, স্ট্রাকচার বা ইউনিয়ন বা ইনামটা কি। আর যারা পরিচিত নয়, পরবর্তী ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবে হোয়াট ইজ অ্যারে, হোয়াট ইজ স্ট্রিং, হোয়াট ইজ স্ট্রাকচার। কিন্তু আমি সিম্পলভাবে এখানে যদি বলতে চাই, তাহলে আমি বলবো এই যে সেকেন্ডারি কনস্ট্যান্ট যেগুলোকে আমরা বলছি, সেগুলো প্রাইমারি কনস্ট্যান্টের হেল্প নিয়ে তৈরি করা হয়। এটা কতকটা ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতো ব্যাপার, যে ব্যঞ্জন বর্ণ আমাদের স্বরবর্ণের হেল্প নিয়ে তৈরি হয়, ঠিক সেই রকম সেকেন্ডারি যে কনস্ট্যান্টগুলো সেগুলো প্রাইমারি কনস্ট্যান্টের হেল্প নিয়ে তৈরি করা হয়। এই হলো আমাদের টোটাল কনস্ট্যান্টের ক্লাসিফিকেশন এবং কনস্ট্যান্টের ব্যাপারে ইনফরমেশন। এরপর আমরা আসবো ভেরিয়েবল। ভেরিয়েবল আমরা কোনটাকে, ভেরিয়েবল যদি আমি অঙ্কের ক্ষেত্রে বলি, তার মানে সেখানে ভেরিয়েবল কোনটাকে বলছে, যে যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। যেমন কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা চেঞ্জ হয় না সেটা, তেমনি ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা চেঞ্জ হতে থাকে। কিন্তু সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ওভাবে বলবো না। সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবল মানে আমরা বলবো যে কোনো একটা মেমোরি লোকেশন, মানে আমরা ধরুন একটা কোনো প্রোগ্রাম রান করবো, তো অবভিয়াসলি আমাদের র্যামের মধ্যে তো আসবে প্রোগ্রামটা, যেটা আগের দিন আমাদের ডিসকাস হয়েছে, আগের ভিডিওতে যেটা ডিসকাশন হয়েছে। তো সেই যে র্যামের মধ্যে জিনিসটা আসবে, তো সেখানে অনেকগুলো মেমোরি আমি ইউজ করব। সেই মেমোরি যেগুলো আমি ইউজ করছি, তো সেইগুলোকে সঠিকভাবে অ্যাক্সেস করার জন্য আমরা সেই মেমোরিগুলোকে কিছু একটা টেম্পোরারি নাম দেবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের নাম হতে পারে, এবিসিডিও হতে পারে, বা কোনো একটা প্রপার নাম হতে পারে, যেমন সহজ বা পার্ট, প্রপার নাম হতে পারে। তো সেই যে নামগুলো দেবো, সেই মেমোরির যে নাম, সেগুলোকেই আমরা বলবো ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে আমি একটু বিশদে আলোচনা করার জন্য আমি একটু বড় ধরনের একটা ডায়াগ্রাম আঁকি। যখন কোনো প্রোগ্রাম যখন রান হয়, তখন সেটা আসে র্যামের মধ্যে, যেটা আমরা আগের ভিডিওতে অলরেডি এটার ব্যাপারে ডিটেলসে জেনেছি। র্যামের ভেতরে যখন কোনো প্রোগ্রামিং আসে, কোনো একটা ইএক্সি, তখন র্যামের ভেতরে যে মেমোরিটা নেয় সেটা দুটো পার্টে ডিভাইড। প্রথম যে পার্টটা হয়, একটা পার্ট, প্রথম নয়, মানে একটা পার্ট যেটা হয় সেটা ইউজ করে সেই প্রোগ্রামটা ডেটার জন্য, আর দ্বিতীয়টা হয় ইনস্ট্রাকশনের জন্য।
মানে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং অসংখ্য ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলোর জন্য একটা মেমোরি ইউজ করে, আর সেই ইনস্ট্রাকশনগুলো তো কিছু একটা ডেটার উপর ইনস্ট্রাকশনটা কাজ করবে, সেই জন্য ডেটা ইউজ করবে। যদি আমি বলি দুটো সংখ্যার যোগফল করতে হবে, তো যোগ যোগ করা মানে যোগ করতে হবে বা অ্যাডিশন করতে হবে, সেই যোগ করাটা হলো ইনস্ট্রাকশন, কিন্তু সেই যোগটা কাদেরকে নিয়ে করতে হবে, সেই যে দুটো সংখ্যা সেইগুলো থাকে এই ডেটার মধ্যে। এখন আমি ধরে নিচ্ছি এই হলো দুটো, সরি, এই হলো দুটো সেই সংখ্যা যাদের মধ্যে যোগফল হবে। তো এই যে দুটো মেমোরি আমি নিয়েছি সেটাই হচ্ছে ওই ডেটা, এবং এই ডেটাগুলোর আমি একটা নাম দিলাম, লেটস সে এটা প্রথম নাম্বার আর এইটা হলো দ্বিতীয় নাম্বার, নাম 2। তো এই যে নাম আমি দিয়েছি নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এই যে নামটাকেই আমরা বলবো ভেরিয়েবল। তার মানে কোনো একটা মেমোরি লোকেশনের যে আমরা নাম দিচ্ছি সেটাকেই আমরা বলবো ভেরিয়েবল। এবার এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর যে কোনো নামকে আমরা নিতে পারি? অবশ্যই না, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সবার প্রথম যে রুল, আমরা ভেরিয়েবল নাম ইউজ করার জন্য যে কোনো ধরনের আলফা নিউমেরিক নাম আমরা ইউজ করতে পারি, এবং তার সাথে সাথে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। আর কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার আমি অ্যাজ এ ভেরিয়েবল নিতে পারি, বাট আন্ডারস্কোর ইউজ করতে পারি। কিন্তু এখানে মনে রাখা দরকার, স্টার্টিং উইথ নাম্বার ইজ নট পসিবল। কোনো একটা ভেরিয়েবলের নাম যদি আমি নাম্বার দিয়ে স্টার্ট করি, দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে? তো সিম্পল জিনিস, আমাদেরকে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হতে পারে বা কোনো আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হতে পারে, নাম্বার মাঝখানে তুমি যেখানে ইচ্ছে রাখতে। 3 নম্বর রুল, এটা খুব কেয়ারফুল এটার ব্যাপারে, কেস সেন্সিটিভ। আচ্ছা, এই কেস সেন্সিটিভ কথাটার অর্থটা কি? এখানে অনেক সময় অন্য মানে বুঝে যায়। কেস সেন্সিটিভ কথার অর্থ হলো, যদি আমি কোনো ভেরিয়েবলের নাম দিই এ অ্যান্ড আরেকটা ভেরিয়েবলের নাম দিই এ, তার মানে এই এ আর এই এ দুটো আলাদা ভেরিয়েবলের নাম, তার মানে দুটো আলাদা মেমোরি লোকেশনের নাম, দুটো সেম নাম। ঠিক আছে? তো অনেক সময় মনে হতে পারে যে আরে দুটোই তো এ, তার মানে তো একই ব্যাপার, একটা স্মল একটা ক্যাপিটাল দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়, দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল এবং দুটো সম্পূর্ণ আলাদা মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করছে। তো সেই জন্য দুটো আলাদা মেমোরি। তো কেস সেন্সিটিভের কথার অর্থ হলো এটাই। এরকম নয় যে আমি স্মল লেটার লিখে দিলাম তাহলে চলবে না, বা ক্যাপিটাল লেটার লিখে দিলাম কোনো একটা ভেরিয়েবলের নাম তাহলে চলবে না, সেরকম কোনো ব্যাপার। কেস সেন্সিটিভ ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি যে দুটো মেমোরি লোকেশনের নাম যদি দুটো আলাদা ক্যারেক্টার এবং একটা স্মল ক্যারেক্টার একটা ক্যাপিটাল ক্যারেক্টার, তাহলেও আমরা সেটাকে বলতে পারি দুটো আলাদা মেমোরি লোকেশন। তার কারণ হচ্ছে দুটো আলাদা আলাদা মেমোরিকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো এই হলো টোটাল অ্যাবাউট ভেরিয়েবল। ঠিক আছে? তো এবার আমরা কিওয়ার্ডগুলো, কিওয়ার্ডগুলো হলো এমন কিছু ওয়ার্ড যেগুলো অলরেডি রিজার্ভ, মানে কম্পিউটারে অলরেডি রিজার্ভ করা আছে। ঠিক আছে? যেটাকে আমরা এক কথায় বলতে পারি রিজার্ভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো এমনই যেগুলো অলরেডি রিজার্ভ যেহেতু আছে, সেহেতু আমরা অ্যাজ এ ভেরিয়েবলের নাম ইউজ করতে পারি। যেমন আমি এখানে লিখছিলাম নাম্বার 1, নাম্বার 2, অনেক ধরনের লিখছিলাম। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা অ্যাজ এ ভেরিয়েবলের নাম ইউজ করতে পারবো না, তো সেগুলোকেই বলা হয় রিজার্ভ ওয়ার্ড। টোটাল আমাদের সিস্টেমের মধ্যে 32টা রিজার্ভ ওয়ার্ড আছে, যেগুলো আমরা জেনারেল এতে ইউজ করতে। যেমন একটা রিজার্ভ ওয়ার্ডের আমি যদি এক্সাম্পল দিই, ইন্ট একটা রিজার্ভ ওয়ার্ড। তো ইন্ট কোনো ভেরিয়েবলের নাম আমি নিতে পারি, ঠিক আছে, কারণ এটা অলরেডি রিজার্ভ হয়ে আছে। তো আমরা দেখলাম আইডেন্টিফায়ার কি। আইডেন্টিফায়ার হলো যে কোনো স্মলেস্ট আইডেন্টিফাইং ইউনিট। এখানে আমরা কখনো ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন ধরনের ভেরিয়েবল, ভেরিয়েবল ইন দ্য সেন্স যে মেমোরিটাকে আমি মেমোরিটার নাম দিয়েছি, তার মানে ওই নামটা দিয়ে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে এটা এই মেমোরি বা ওটা ওই মেমোরি। সেমনি ওই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, সে এ এর মধ্যে একটা ভ্যালু আছে 2, এই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করছি। এই ভেরিয়েবলে স্টোর করার মানেটা কি? তার মানে এ হচ্ছে একটা মেমোরি লোকেশন যার নাম হচ্ছে এ, এর নাম আমি দিয়েছি এ, এবং তার মধ্যে স্টোর আছে 2। তো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। এখান থেকে আমরা কি জানতে পারছি? যে দিস ইজ দ্য ভেরিয়েবলের নেম, আর এর মধ্যে কিছু না কিছু একটা স্টোর আছে, এবং সেই স্টোরটার টাইপটা কি? সেই স্টোরটার টাইপ হচ্ছে 2। এরপর আমরা আগে যেয়ে দেখবো যে আর কি কি জানতে পারছি, বাট এখনের জন্য আপাতত এইটুকুই, যে এ ভেরিয়েবলের মধ্যে যে জিনিসটা স্টোর আছে সেটা 2, সেটা আবার কি ধরনের কনস্ট্যান্ট? এটা তো কনস্ট্যান্ট 2টা, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট। যদি এই ভেরিয়েবলটার মধ্যেই যদি আমি স্টোর করে দিই -1, তো সেটা কি ধরনের কনস্ট্যান্ট হয়ে যাবে? সেটা হবে ইন্টিজার কনস্ট্যান্ট। যদি এর মধ্যে আমি স্টোর করে থাকি সিঙ্গেল কোটের মধ্যে এক্স, তাহলে এটা কি ধরনের হয়ে যাবে? ক্যারেক্টার। সেম আমি যদি এর মধ্যেই আবার 3.0 দিয়ে দিই,
তাহলে এটা কি হয়ে যাবে, রিয়েল কনস্ট্যান্ট। ওকে, তো এই ছিল আমাদের আইডেন্টিফায়ার। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানান। তো আমরা জানলাম কিছু বেসিক সিম্বল যেগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর আমরা জানলাম কি আইডেন্টিফায়ার। আমি বলেছিলাম আইডেন্টিফায়ার একবার যে জেনে যাবে সে তৈরি করতে কি তাকে কি তৈরি করতে হবে, তাকে ইনস্ট্রাকশন তৈরি, ঠিক আছে। তো আমরাও এখানে ইনস্ট্রাকশন তৈরি, এবং ইনস্ট্রাকশন তৈরি করার পর আমরা প্রোগ্রামিংয়ে যাব। ইনস্ট্রাকশন মানে যেটা বাংলাতে গোদা বাংলায় যেটাকে আমরা বলে থাকি নির্দেশ। যে কাউকে আমি একটা নির্দেশ দিচ্ছি, তখন একটা কমান্ড করছি যে তোমাকে কি করতে হবে, ঠিক আছে। যখন যে এক্সাম্পলটা আমি আগে নিয়েছিলাম যে দুটো সংখ্যার মধ্যে যোগ করতে হবে, যোগ করাটা ইজ দ্য নির্দেশ, ঠিক আছে। এবং কেমন দুটো সংখ্যার মধ্যে করতে হবে যেটা দুটোর আলাদা আলাদা ডেটা। তো এখন ইনস্ট্রাকশনকে আমরা 4 ভাবে ক্লাসিফাই করতে পারি। আমরা দেখে নেবো যে ক্লাসিফিকেশনগুলো কি। সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডেটা টাইপ ইনস্ট্রাকশন। তারপর আমরা শিখব ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। এরপর আমরা শিখব অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। এন্ড সব থেকে লাস্ট আমরা যেটা শিখব সেটা হলো কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো আমরা দেখি হোয়াট ইজ ডেটা টাইপ ইনস্ট্রাকশন। তো একটু আগে আমি বলছিলাম যে আমাকে যোগ করতে হবে, সেটা যেমন একটা নির্দেশ, তেমন কোন দুটো জিনিসকে যোগ করতে হবে সেটা হলো আমার ডেটা। তো এক্ষেত্রে আমি যদি বলি এ প্লাস বি, যেটাকে আমি সি এর মধ্যে স্টোর করতে পারবো, তার মানে কি বলতে চাইছি এখানে যোগ করছি আর এ আর বি এর মধ্যে যোগ করছি, কিন্তু এ আর বিটা কি ধরনের ডেটা আছে, ধরনটা কি সেটা তো আমি জানি না। আমি একটা র্যামের মধ্যে মেমোরি নিয়ে নিয়েছি, দুটো ছোট ছোট মেমোরি, সরি দুটো নয়, তিনটে ছোট ছোট মেমোরি নিয়েছি, যেটা এই মেমোরিটাকে নাম দিচ্ছি এ, এই মেমোরি লোকেশনটার নাম দিচ্ছি বি, আর এটার নাম দিচ্ছি সি। তো এ আর বি যোগ করলে যেটা হবে সেটা আমার স্টোর হয়ে যাবে সিতে। তো এখন এই এটা কি ধরন বা বিটার ধরনটা কি আর সিটার ধরনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো এখন কম্পাইলার যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি একটা কোড লিখেছি এবং সেই কোডটা যখন কম্পাইলার কম্পাইল করেছে তখন সে জানে ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্ট, কারণ এগুলো বেসিক সিম্বল, অ্যান্ড প্লাস মানে হচ্ছে যোগ করতে বলছে। কিন্তু এই সি এ বি এই যে মেমোরি লোকেশনগুলোর আমি নাম দিয়েছি, এই নামটা তো আমি যে কোনো নাম দিতে পারি, তো কিন্তু কম্পাইলারকে বলবে কি যে এ অ্যান্ড বিটা কি, কারণ কম্পাইলার তো জানে না এ আর বি আমি কোন ধরনের মেমোরিকে নিয়েছি এবং কি করতে চাইছি, ঠিক আছে। তো কম্পাইলারকে বলে আগে থেকে বলে দেওয়ার রেসপন্সিবল এটা একটা প্রোগ্রামার, ঠিক আছে। তো একটা প্রোগ্রামার কি করলো, বললো এই যে এ বি সি এই তিনটেই হলো একটা ইন্টিজার, ঠিক আছে। তাহলে কম্পাইলার বুঝে গেল আচ্ছা ঠিক আছে, তার মানে তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে, মানে তিনটে মেমোরি লোকেশন নেওয়া হচ্ছে, সেই তিনটে ভেরিয়েবলের নাম হলো এ বি সি, এবং এই তিনটে ভেরিয়েবল হলো ইন্টিজার। আমরা সেটা বলবো কিভাবে, ইন্ট ইন্ট ইন্ট, আমরা তিনটে ভেরিয়েবল নিই। এবার আমরা যখন কোনো বাংলায় কোনো একটা বাক্য রচনা করি তখন আমরা তাকে দাঁড়ি দিয়ে সেপারেট করি, একটা বাক্য শেষ হয়। ইংলিশের ক্ষেত্রে ফুল স্টপ দিয়ে করি, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করবো সেমিকোলন দিয়ে। তার মানে এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, অ্যান্ড সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা একটা ইনস্ট্রাকশন। তো প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রাকশন আমি লিখেছি, প্রথমটা লিখেছি এ, এবং এই ইনস্ট্রাকশনের প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা আলাদা আলাদা মানে আছে, এবং সেই মানেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এ যে এ থেকে আমরা এইটা থেকে আমরা কি জানতে পারছি যে এ ভেরিয়েবল, দিস ইজ অ্যান ইন্টিজার ভেরিয়েবল, বি ভেরিয়েবল অলসো, বি ভেরিয়েবল অলসো ইন্টিজার ভেরিয়েবল, সি ভেরিয়েবল অলসো ইন্টিজার ভেরিয়েবল, এবং সিতে কি হচ্ছে, সিতে হচ্ছে এই এ আর বি এর যোগফলটা সিতে গিয়ে স্টোর হচ্ছে। এবার শুধু কি আমরা এটাই জানতে পারছি ইন্টিজার ভেরিয়েবল, না শুধু এটা জানতে পারছি না, কিন্তু এর সাথে সাথে আমরা এটাও জানতে পারি একটা ডেটা টাইপ থেকে, যখন আমি একটা ডেটা টাইপ ইনস্ট্রাকশন লিখেছি সেটা থেকে আমি এটাও জানতে পারি যে ওটা কতটা মেমোরি অকুপাই করেছে। যেমন যদি আমি ইন্টিজার নিই এবং যদি আমার 32 বিট সিস্টেম হয়, সরি যদি আমার 32 বিট সিস্টেম হয় তাহলে ইন্টিজার নিলে 4 বাইট অকুপাই করবে, আর যদি 16 বিট সিস্টেম হয় তাহলে 2 বাইট অকুপাই। তো এইখানে আমার 4 বাইট মেমোরি চলে গেল, এটাতে 4 বাইট মেমোরি চলে গেল, এবং এটাতে 4 বাইট মেমোরি চলে গেল। টোটাল ডেটাকে রাখার জন্য, যে ডেটাকে স্টোর করার জন্য আমাদের 12 বাইট মেমোরি অকুপাই করা হবে।
বাকি যে জায়গাটা প্রোগ্রামিং নেবে ওই র্যামের মধ্যে সেটা হলো ইনস্ট্রাকশন রাখার জন্য বা নির্দেশ রাখার জন্য, যেটা হচ্ছে সি ইজিক্যাল টু এ প্লাস বি। তো টোটাল 12 বাইট আমার গেল। তো একটা এই যে ইনস্ট্রাকশনটা ডেটা টাইপ ইনস্ট্রাকশন, এটাকে আমরা বলি ডেটা টাইপ ইনস্ট্রাকশন। এই ডেটা টাইপ ইনস্ট্রাকশনটা থেকে আমি কি জানতে পারছি? ডেটা টাইপ ইনস্ট্রাকশন থেকে জানতে পারছি যে একটা মেমোরি লোকেশন যেটা আমি নিয়েছি তার নামটা কি, এবং সেই নামটা দেখে যখন তার আগে ইন্টিজার লেখা আছে তার মানে আমি বুঝে গেলাম যে এটা 4 বাইট মেমোরি। তো এই ধরনের ডেটা টাইপ, কত ধরনের ডেটা টাইপ আমাদের জেনারেলি আমরা ইউজ করে থাকি? আমরা জেনারেলি ইউজ করে থাকি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল অ্যান্ড ভয়েড। তো ভয়েডের ব্যাপারে আমরা পরে গিয়ে ডিটেলসে জানবো। তো আপাতত আমরা জানবো ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট অ্যান্ড ডাবল। ইন্টিজার হচ্ছে ইন্টিজার, অবভিয়াসলি যেটা আমরা আগে বলেছি যে ইন্টিজার হোয়াট ইজ ইন্টিজার, এবং এটা 4 বাইট মেমোরি আমরা অকুপাই করে। ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট অকুপাই করে, এবং ক্যারেক্টার আমরা আগেও জেনেছি যে হোয়াট ইজ ক্যারেক্টার, যেটা সিঙ্গেল কোডের মধ্যে সিঙ্গেল থাকা ইজ ক্যারেক্টার। ফ্লোট, ফ্লোট 4 বাইট মেমোরি অকুপাই করে, আর ডাবল 8 বাইট মেমোরি অকুপাই করে। কিন্তু ফ্লোট আর ডাবলের যে কি ধরনের ডেটা টাইপের করে ডিনোট করে, দ্যাট ইজ রিয়েল টাইপ। দুজনই আগে যদি রিয়েল করে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? ডবল ফ্লোটের থেকে বেশি প্রিসিশনের কাজ করতে পারে, সেই জন্য ডাবল বেশি মেমোরি অকুপাই করার চেষ্টা করছে। আচ্ছা, যেই ধরনের বাইটগুলো আমি বলছি, সেই বাইটগুলো আমি এখানে বলছি 4 বাইট, 8 বাইট, 4 বাইট, 8 বাইট, এই সমস্ত কিছু 32 বিট সিস্টেমটাকে ক্যাটার করে। 16 বিট হলে ইন্টিজার 2 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ডাবল 4 বাইট, ফ্লোটও 4 বাইট, ফ্লোট 2 বাইট। এই যে ইন্টিজার কথাটা আমি লিখেছি, ইন্টিজারটা হলো যেমন ডেটা টাইপ, ইন্টিজার তো অবশ্যই একটা ডেটা টাইপ, এবং আমরা দেখছি ইন্টিজার এই যে কিওয়ার্ডের যে আমরা টেবিলটা দেখলাম, সেই কিওয়ার্ডের মধ্যে ইন্টিজার আছে, ফ্লোট আছে, ক্যারেক্টার আছে, ডাবল আছে। তো এই যে কিওয়ার্ডগুলো যেগুলো ডেটা টাইপ, মানে কিওয়ার্ড যেগুলোকে আমরা ডেটা টাইপ হিসেবে ইউজ করছি, সেইগুলোকে আমরা বলে থাকি প্রিমিটিভ ডেটা টাইপ। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এই যে আমি ইন্টিজার এ লিখেছি, মানে এই যে ডেটা টাইপ আমি লিখেছি, ডেটা টাইপ ইনস্ট্রাকশনটা, তার একটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। প্রথম রুল, একটা লাইনে একটা ডেটা টাইপ লিখি। মানে আমি এখানে লিখে দিলাম ইন্টিজার এ, তারপরে আমি লিখে দিলাম ইন্টিজার বি, এটা উচিত না। বা আমি যদি লিখলাম ইন্টিজার, এটা লেখা পসিবল বাট উচিত। আর আমি যদি লিখি ইন্টিজার এ, দ্যাট ইজ রং, টোটালি রং। কারণ একটা লাইনে একটা ডেটা টাইপ, দুটো ডেটা টাইপ লিখতে পারি, ঠিক আছে? আমি উল্টোটা লিখতে পারি, ইন্টিজার এ কমা বি ইনস্ট্রাকশন। তার মানে আমি এটা দিয়ে বোঝাতে চাইলাম এও একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, এবং আমি কমা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই হলো ডেটা টাইপ ইনস্ট্রাকশন। একদম সহজে যদি আমরা লিখতে চাই ডেটা টাইপ ইনস্ট্রাকশনটিকে, যদি আমরা বলি কীভাবে লিখে, তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেটা টাইপ আর তার সাথে ভেরিয়েবল নেম। তো এই হলো আমাদের ডেটা টাইপ ইনস্ট্রাকশনের ফরম্যাট। এরপর আমরা যাব আইও ইনস্ট্রাকশন টাইপ, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন টাইপ। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন টাইপ কীরকম সেটাতে যাওয়ার আগে আমরা আবার পুরোনো জিনিসটা একবার রিকালেক্ট করব। 3টে ভেরিয়েবল আমরা নিয়েছিলাম, যার একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি, আর একটার নাম হচ্ছে সি, এবং 3টেই ছিল ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবল, এবং আমাদের ইনস্ট্রাকশন ছিল সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো র্যামের মধ্যে অবভিয়াসলি 3টে জায়গা আমি নিয়েছি ডেটা টাইপ স্টোর করার জন্য, এ বি সি, সি এ বি। কিন্তু এ আর বি তো মেমোরি লোকেশনের নাম, কিন্তু এ আর বিতে তো কোনো ডেটা নেই যে আমি যোগ করতে পারি। আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তো অ্যাকচুয়ালি তোর মধ্যে কোনো ডেটা নেই। তো এর মধ্যে ডেটা রাখাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা যোগ হয়ে সিতে গিয়ে অ্যাডিশন হবে। ধরুন এর মধ্যে আছে 3 আর এর মধ্যে আছে 6, তাহলে দুটো অ্যাডিশন করার পর প্রথমে তো 3 আর 6 হবে, সিতে কিছু নেই, হ্যাঁ, সিতে কিছু নেই বলাটা ভুল। তার কারণ হচ্ছে যখন আমরা এইভাবে ডিক্লেয়ার করছি তার মধ্যে কিছু গার্বেজ ভ্যালু থাকে, এবং সেইগুলো নিয়ে আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করবো, যে কখন সেটার মধ্যে গার্বেজ ভ্যালু থাকে বা কখন সেটা খালি ভ্যালু থাকে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা। আপাতত এটা যেহেতু বেসিক আমরা পড়ছি সবার প্রথমের দিকে, তো সেহেতু আমরা জানবো যে আপাতত আমরা ধরে নেবো যে এখন এখানে কোনো ভ্যালু, তাহলে ফাঁকা। তো 3 আর 6 হচ্ছে ফাঁকা। যখন আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখন আমি বলবো সিতে কোনো ভ্যালু এসেছে, সি ভ্যালুটা হচ্ছে 9।
ঠিক আছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবে যে সি প্রোগ্রামিং এ প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটার পর একটা এক্সিকিউট হয়, এরকম জাম্প করে না যে ইন্টিজার এ ইন্টিজার বি তারপর চলে গেল হঠাৎ করে সি ইজিক্যাল টু এ প্লাস বি, জাম্প করে না, একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট হতে থাকে। যদি আমার কোনো কন্ডিশন থাকে সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা দেখবো পরবর্তী ভিডিওতে। কিন্তু সিম্পল একটা প্রোগ্রামে যদি আমি লিখি তো সেক্ষেত্রে এক একটা ইনস্ট্রাকশন করে এক্সিকিউট। তো এখানে যেটা আমরা ছিল যে এ এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে 6 আছে, তার মানে এতে 3 আর বিতে 6 আনাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি কি করলাম, আমি এখানে লিখে দিলাম এ ইজ ইকাল টু 3। তার মানে কি হলো, এই যে 3 সংখ্যাটা এ এর মধ্যে চলে গেল, এ মেমোরির মধ্যে চলে গেল, মানে এতে হোল্ড করলো, এ 3 কে হোল্ড করলো। অ্যান্ড সেরকম ভাবে আমি লিখবো বি ইজ ইকাল টু 6। প্রত্যেকে একটা ইনস্ট্রাকশন, কারণ দেখো প্রত্যেকটার পরে আমি একটা করে সিপি করে দিচ্ছি, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রাকশন। তো এখন এতে কি হোল্ড আছে 3, বিতে কি হোল্ড আছে 6, এবং যখন আমি অ্যাডিশন করবো তখন সি ইজ ইকাল টু এ প্লাস বি। এবার এই যে সি ইজ ইকাল টু এ প্লাস বি হলো, তাতে কি ভ্যালু থাকবে, তাতে অবভিয়াসলি আমি বলছি 9 থাকবে, কিন্তু সেটা আমাদের দেখতে, আমি যদি দেখতে চাই তাহলে আমি কি করবো, আমাকে দেখতে হবে, আমি তো অ্যাডিশন করে দিলাম, আমাদের দেখতে পেলাম না, তখন তো সেটাকে দেখতে গেলে আমাদেরকে একটা স্টেটমেন্ট বা একটা ইনস্ট্রাকশন আমাদেরকে লিখতে হবে। তো সেই ইনস্ট্রাকশনটা কি, সেই ইনস্ট্রাকশনটা হলো সরি printf %d কমা সি। যখনই আমি এটা লিখবো তখনই এই ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তখন মনিটরের মধ্যে উঠবে 9। ঠিক আছে, তার মানে প্রিন্টএফ হলো এমন একটা ফাংশন যে মনিটরে আউটপুট শো করার জন্য ইউজ করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, প্রিন্টএফ ইজ এ ফাংশন। ঠিক আছে, আমরা যদি কিওয়ার্ডের যে আবার যদি আমরা এই টেবিলটা দেখি তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো এখানে কোথাও প্রিন্টএফ নেই। ঠিক আছে, তো অনেকে ভুল করে থাকে যে প্রিন্টএফ একটা কিওয়ার্ড, কিন্তু প্রিন্টএফ কোনো কিওয়ার্ড নেই, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, তো আমি এটা আর একটু ইজি ভাবে যদি বলি, এত যোগ বিয়োগ গুণ ভাগ না করে সিম্পলি ধরুন আমি সহজ পার্ট প্রিন্ট করতে চাইছি স্ক্রিনের মধ্যে। তো আমি কি করব, সহজ পার্ট স্ক্রিন করার মতো আমি প্রিন্টএফ ফাংশনটা লিখবো। ঠিক আছে, এবং যেহেতু এটি হোয়াট ইজ ফাংশন, আবার যদি আমি বলি যে এখন ফাংশন জিনিসটা কি, নতুন টার্ম ফাংশন। ফাংশন আমরা ফাংশন এর ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এখানের জন্য আপাতত আমরা যদি এটুকু জেনে রাখবো যে ফাংশন একটা কোডের নাম, যে একটা পার্টিকুলার কিছু কাজ সেই কোডটা করবে এবং সেই কোডটার একটা নাম আমি দিয়ে রেখেছি, সেই নামটাকে আমরা বলছি ফাংশন। ঠিক আছে, তো এই যে প্রিন্টএফ যে ফাংশন, এবং ফাংশনের মধ্যে এই বন্ধনী দুটো খুব ইম্পর্টেন্ট, প্রথম বন্ধনী বা ব্র্যাকেট। তো এই বন্ধনীর মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা হুবহু প্রিন্ট করবে যদি আমরা সেটাকে ডাবল কোটসের মধ্যে রাখি। তো প্রিন্টএফ আমরা ডাবল কোটসের মধ্যে লিখেছি সহজ পার্ট, যেটা হুবহু স্ক্রিনের মধ্যে চলে আসবে সহজ পার্ট। ঠিক আছে, তো আমরা এটা করে দেখি সব থেকে বেস্ট বোঝার জন্য। আমরা টার্বো সিতে প্রোগ্রামটা লেখার চেষ্টা করব। একটা নতুন একটা ফাস্ট প্রোগ্রামিং লেখার চেষ্টা করব। তো আমরা কি লিখছিলাম, প্রিন্টএফ সহজ পার্ট। ওকে, তো বলেছেন প্রিন্টএফ সহজ পার্ট লিখলেই এই জিনিসটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো তার আগে আমাদের কিছু কিছু জিনিস করতে হবে একটা প্রোগ্রামিং লেখার জন্য। কারণ একটা যে কোনো রচনা লেখার যেমন একটা কিছু প্রসেস থাকে, প্রথমে ভূমিকা লিখতে হবে, তারপর উপসংহার লিখতে হবে সবার শেষে গিয়ে। তো এখানেও কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো কি, পুরো প্রোগ্রামিং এর মধ্যে যতটা তুমি প্রোগ্রামিং লিখছো সেই প্রোগ্রামিংটার মধ্যে মেন ফাংশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা সি প্রোগ্রামিং একটা মেন ফাংশন থাকা ম্যান্ডেটরি। উইদাউট মেন ফাংশন সি প্রোগ্রামিং লেখা যায় না। যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কিছু কেরামতি করতে সোজা, সেগুলো আমরা পরে আসবো। তো আপাতত একটা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা মেন ফাংশন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম ধরনের যে এই যে জিনিসটা আমি লিখেছি প্রিন্টএফ ছাড়া যে পুরো জিনিসটা, সেটা একটা পেজের মতো যার মধ্যে আমি প্রোগ্রামটা লিখেছি। আচ্ছা, তো এখানে প্রথম এখানে মেন ফাংশন লেখার পর যেহেতু ফাংশন
ফাংশনকে আমরা আইডেন্টিফাই করবো করে যখন আমরা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী থাকবে, প্রথম বন্ধনী দুটো প্রথম দেওয়া থাকবে পরপর, তখন আমরা সেটাকে বলবো ফাংশন, এবং তার মধ্যে আমরা কার্লি ব্রেসেস দিয়েছি। এই কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের পুরো কাজটা করতে হবে। যখন আমরা ফাংশনের ভিডিওতে যাব তখন আমরা দেখবো যে কিভাবে আমরা নিজেরা ফাংশন তৈরি করতে পারি এবং তার মধ্যে কিভাবে লিখি। তো মোদ্দা কথা হচ্ছে মধ্যে মেইন ফাংশন এর মধ্যে দুটো কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে, স্টেটমেন্ট ইন দ্য সেন্স ইনস্ট্রাকশনটা লিখতে হবে। এবং যেহেতু এটা প্রিন্টএফ একটা সহজ পার্ট, যেটা আমি লিখি, যেটা ইনস্ট্রাকশন তো সবার শেষে আমি সেগুলো চেকটা দেবো। ঠিক আছে, এই হয়ে গেল আমার একটা, আমি এটাকে সেভ করলাম। এবার আমি প্রথম ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে আমরা প্রথম একটা যে কোনো কোড লেখার পর সেটাকে আমাদের কম্পাইল করাটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ ওটা বাইনারিতে কনভার্ট হবে না। তো আমরা করে নেবো কম্পাইল। আচ্ছা, কম্পাইলে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছি। তো ওয়ার্নিংটা হচ্ছে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু যেটা ওয়ার্নিং দিচ্ছে সেটা আমরা এখনের জন্য ইগনোর করব। এগুলো আমরা ফাংশন ভিডিওতে গিয়ে ডিটেলসে আলোচনা। তো আমরা এখানে যে কম্পাইলটা করলাম, কম্পাইল করার পর আমাদের এটা ইএক্সিতে কনভার্ট হয়ে গেল। কিন্তু আমরা যখন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যখন আমরা ইএক্সিতে পরিণত করবো তখন সেখানে তিনটে স্টেজ, প্রি প্রসেসর, কম্পাইল অ্যান্ড লিঙ্ক। তো এই যে কম্পাইল যে অপশনটা দেখলে এখানে, এই কম্পাইলের মধ্যে প্রি প্রসেসর এবং কম্পাইল দুটো মিক্স আপ আছে, দুটো একসাথে হয়ে যায়। আর লিঙ্ক তোমরা আলাদাভাবে করতে পারো, আমি আর আলাদাভাবে লিঙ্ক করছি না। লিঙ্ক করলে লাইব্রেরি লিঙ্ক হয়ে যাবে। যেহেতু এখানে এমন কিছুই লেখা নেই যেটা লিঙ্ক করার দরকার, সেটা আমি আলাদা করছি না। আমি ডাইরেক্টলি রান করার চেষ্টা করছি, যে আমি এক্সিকিউট করার চেষ্টা। রান মানে হচ্ছে যে এক্সিকিউটেবলটা তৈরি হয়েছে ইএক্সি ফাইলটা, সেটা রান করে দেখবো যে সেটা চলে কি চলে। সেভ করার জন্য মেসেজটা আসছে, আমি এটাকে ইউজ করে নেবো। এখানে কিছুই শো হলো না। কেন শো হলো না সেটা বলার আগে আমি একটা ইনস্ট্রাকশন এক্সট্রা অ্যাড করব। আমি পরে আসছি যে এটার মানেটা কি, কিন্তু তবে তার আগে আমরা আরেকবার কম্পাইল অ্যান্ড রান করে দেখব যে আদতে প্রিন্টএফ জিনিসটা লিখছে। যেহেতু আমি প্রোগ্রামটাকে 3 বার রান করেছি, তো সেহেতু এখানে সহজ পাঠ ইনপুট। এবার প্রশ্নটা এখানে দুটো জিনিস, এখানে এখন দুটো প্রশ্ন তৈরি হলো যে সবার প্রথম 3 বার সহজ পাঠটা লিখলে হলো, মানে 3 বার যে রান করেছি তার জন্য 3 বার সহজ পাঠ লিখেছি, কিন্তু আগের গুলো মুছলো না কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে গেট সিজ কথাটা আমি লিখলাম তার অর্থটা কি। আমি যখন এখানে রান বাটনে ক্লিক করলাম তখন সহজ পাঠ লেখাটা হলো, যে প্রথমবার যখন ব্লিঙ্ক করলো তাতে সহজ পাঠ লেখাটা হলো, এবং যেহেতু এরপরে আর কোনো ইনস্ট্রাকশন নেই প্রিন্টএফের পরে, সেহেতু আউটপুট স্ক্রিনটা থেকে বেরিয়ে চলে আসছে। সেহেতু এতটাই ফাস্ট হয়েছে যে সেটা আমাদের চোখের মধ্যে ধরা পড়ে। দ্বিতীয়বার চালালাম, দ্বিতীয়বারই সেম জিনিস হয়েছে, যেহেতু 2 বার সহজ পাঠ আমাদের তৈরি হয়ে গেছে। কারণ আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দিইনি যে আগের লেখাটাকে মুছে দিতে হবে, আমরা ডাইরেক্টলি একটা ইনস্ট্রাকশন দেখেছি প্রিন্টএফ সহজ পাঠ, তো অবভিয়াসলি শুধু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার থার্ড টাইম আমরা কি করলাম, থার্ড টাইমে গিয়ে আমরা প্রিন্টএফের পরে আরেকটা ইনস্ট্রাকশন দিলাম। ইনস্ট্রাকশনটা কি, গেট সিএইচ। এই গেট সিএইচ এর কাজটা কি, এই ইনস্ট্রাকশনটার কাজ, এটাও একটা ফাংশন। এর ফাংশনটার কাজ হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়া। ঠিক আছে, তো এই যে গেট সিএইচটা আমি লিখলাম, গেট সিএইচটা আমি কেন লিখলাম তার কারণ হচ্ছে ওই স্ক্রিনটাকে থামানোর জন্য। কারণ এইখানে এসে স্ক্রিনটা থামবে যখন আমরা প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ লেখা হয়ে গেল সহজ পাঠ কথাটা, তারপর গেট সিএইচ এলো। গেট সিএইচ যেহেতু ক্যারেক্টার ইনপুটটা নেবে, সেই নেবার জন্য স্ক্রিনটা থেমে যাবে। আবার গেট সিএইচ নিয়ে অনেকে এটা মিনিং করতে চায় যে গেট সিএইচটা আমরা স্ক্রিনকে থামানোর জন্য ইউজ করতে, কিন্তু সেটা পুরোপুরি ভুল। স্ক্রিনকে থামানোর জন্য ইউজ করছি না, গেট সিএইচটাকে আমরা এটা নিয়ে ইউজ করছি যে কোনো একটা ক্যারেক্টার ইনপুটটা নিতে পারে গেট সিএইচ। এবার সেই যে ফেসিলিটিটা, গেট সিএইচের যে ফেসিলিটিটা, সেটা ইউজ করার জন্য আমি এখানে গেট সিএইচটা ইউজ করছি, যাতে ওই স্ক্রিনটা থেমে থাকে এবং আমি আউটপুটটা দেখতে পাই। আদারওয়াইজ আর কোনো অভিসন্ধি বা আর কোনো ট্রিক যদি থাকে তাহলে আমরা সেই ট্রিকটা ইউজ করবো। এখানে আমরা অ্যাকচুয়ালি গেট সিস্টেমকে ট্রিক হিসাবে ইউজ করছি। তো আমরা এবার আরেকবার রান করে দেখবো, এবং আমরা দেখবো 4 বার সহজ পাঠ হয়ে গেছে, কারণ প্রথম 3 বার তো অলরেডি দেখবো, আগের বারই দেখা হচ্ছে। দেখুন 4 বার সহজ পাঠ হয়ে গেছে, এবং এখন ওই কার্সারটা ব্লিঙ্ক করছে। ব্লিঙ্কটা কেন করছে, কারণ ওখানে গেট সিএইচ এর জন্য, গেট সিএইচ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার জন্য ওয়েট করছে। আমি যখনই এই কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করবো তখনই ওটা বাইরে চলে যাবে, কারণ একটা ক্যারেক্টারকে ইনটেক করে নিয়েছে, এবং তারপর আর যেহেতু কোনো ইনস্ট্রাকশন নেই গেট সিএইচ এর পরে প্রোগ্রামের মধ্যে, সেহেতু টোটালি বাইরে চলে যাবে। তো আমরা যে কোনো একটা কি টিপে দেবো, ধরুন আমি ওয়াই টিপছি, তো আমার ওই স্ক্রিনটা থেকে ব্ল্যাক যে স্ক্রিনটা, আউটপুট স্ক্রিনটা, ওটা থেকে বাইরে চলে।
তোমরা নিজেদের কম্পিউটারে এটা করে দেখতে পারো, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যেহেতু আগের যে জিনিসগুলো সেগুলো কোনোটাই ক্লিয়ার হচ্ছিল না, তো সেহেতু আমরা এখানে একটা ক্লিয়ার করার জন্য কোনো একটা ইনস্ট্রাকশন আমরা দেবো, যে স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য, যেটাও একটা ফাংশন CLR SCR, যেটা দিয়ে আমরা স্ক্রিনকে ক্লিয়ার করতে পারি। যেটা দিয়ে স্ক্রিনকে ক্লিয়ার করতে পারি। তো এখন এই ইনস্ট্রাকশনটা যদি সবার প্রথমে এক্সিকিউট হবে, সবার প্রথমে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর সহজ পাঠ লেখাটা উঠবে এবং স্ক্রিনটা হোল্ড হবে গেট সুইচ এর জন্য, তারপর আমরা বাইরে বেরিয়ে আসবো। আমরা যেহেতু প্রোগ্রামিং এর মধ্যে আরেকটা লাইন অ্যাড করেছি, সেহেতু আমরা আরেকবার এটাকে কম্পাইল করে নেবো এবং ফর নাও উই আর ইগনোরিং দিস ওয়ার্নিং, আমরা রান করবো। সমস্ত কিছু ক্লিয়ার CLR SCR এর দৌলতে, তারপর সহজ পাঠ লেখাটা উঠেছে প্রিন্টএফের দৌলতে, তারপর স্ক্রিনটা আটকে আছে গেট সুইচের দৌলতে। আমি এখান থেকে যে কোনো একটা কি প্রেস করলাম এবং বাইরে চলে গেল। সো এটা হলো আমাদের সি এর প্রথম প্রোগ্রাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে আমি বারবার কিছু জিনিস লিখছিলাম ডবল স্ল্যাশ দিয়ে, এটাকে বলে কমেন্ট। কোড যখন আমরা লিখবো তখন মাঝে মাঝে আমরা এই ধরনের কমেন্ট ইউজ করে থাকি বোঝানোর জন্য যে এটা কি করতে চাই, মানে CLR SCR কি করতে চাইছি ক্লিয়ার স্ক্রিন। এটা যদি আমি নাও লিখি তাও প্রোগ্রাম রান করবে, এটার সাথে প্রোগ্রাম রান করার কোনো সম্পর্ক নেই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং পারপাস আমি এই কমেন্ট লিখেছি। যদি একটা সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে চাই, এই কমেন্টগুলো কখনো এক্সিকিউট হয় না। কম্পাইলারে যখন কম্পাইল করে কোডকে, যখনই সেটাকে ডবল স্ল্যাশ আছে, আচ্ছা তার মানে এটা কমেন্ট, এটাকে তোমাকে কিছু করার দরকার নেই, এটাকে ইগনোর করো, মানে ডবল স্ল্যাশের পরে যেটা। তো যখন আমরা একটা লাইনকে কম্পাইল করবো তখন আমরা ডবল স্ল্যাশ দিয়ে কম্পাইল করবো। যদি আমরা একের বেশি লাইনকে কম্পাইল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করতে, যে স্ল্যাশ স্টার, তারপর যতটা পার্ট আমরা কমেন্ট করতে চাই ঠিক তারপরে গিয়ে এগেন স্টার স্ল্যাশ। এখানে তোমরা পরিষ্কার দেখতে পেতে পারো যে দুটো টোটালি কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে এই পুরো অংশটা কমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এই প্রোগ্রামটাকে, যেহেতু আমার প্রোগ্রামটার মধ্যে চেঞ্জ করেছি ইনস্ট্রাকশনগুলোকে এবং ইনস্ট্রাকশনকে কমেন্ট করেছি, তো আমি আরেকবার কম্পাইল করব এবং আমি যদি রান করে থাকি তাহলে স্ক্রিনের মধ্যে কিছুই আসবে না এবং ওয়েট করবে গেট সুইচের জন্য। স্ক্রিন পুরো খালি, গেট সুইচ মাঝখানে কোনো প্রিন্টএফ স্টেটমেন্ট নেই, সেহেতু স্ক্রিনের মধ্যে কিছুই প্রিন্ট করছে না। এখন গেট সুইচটা আছে, গেট সুইচ এই জন্য ওয়েট করছে কিছু একটা ইনপুট নেওয়ার জন্য, কিছু একটা টিপে দিলাম, তো ইনপুটটা চলে গেল। ওকে, তো আমরা শিখলাম যে সি প্রোগ্রামিংয়ে কিভাবে একটা স্ক্রিনের মধ্যে আউটপুট আসে। তো আচ্ছা, যাই হোক, আমি এটাকে আগে আনকমেন্ট করে দিই। ওকে, এরপর আমরা দেখবো যেমন আউটপুট যেমন আসে তেমন ইনপুট কিভাবে আসে। এখানে যে আমরা প্রোগ্রামটা লিখছিলাম ইন্টিজার a, ইন্টিজার b, ইন্টিজার c, c ইজ ইকুয়াল টু a প্লাস b, আমরা এতটা কঠিন প্রোগ্রামিং লিখবো না, আমরা একটা সহজ প্রোগ্রামিং লিখি। যেগুলো একটা মেমোরি লোকেশন নিই a, এবং এর মধ্যে আমরা একটা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে, লেটস সে এনি ইনপুট, যে কোনো ধরনের একটা ইনপুট নেবো আর সেইটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের সিম্পল প্রবলেম, যে কোনো একটা মেমোরি লোকেশন প্রথমে নেবো, তার মধ্যে যে কোনো একটা ইনপুট নেবো, তারপর সেটাকে প্রিন্ট করানোর চেষ্টা করবো। সবার প্রথমে আমাদের কি লিখতে হবে, ডেটা টাইপ ডিক্লারেশন, কারণ এখানে আমি ডেটা মেমোরিটাকে ইউজ করার চেষ্টা করছি, কারণ শুধু প্রিন্ট করবো না, আমরা একটা ইনপুট নেওয়ার চেষ্টা করবো। তো ইন্টিজার a, এরপর আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করব। ইনপুট যখন নেবো তখন যে ফাংশনটা আমরা ইউজ করবো দ্যাট ইজ কল স্ক্যানএফ, প্রিন্টএফ এর মতোই স্ক্যানএফ। এবং স্ক্যানএফ এর যে ফরম্যাটটা সেটা হলো, সবার প্রথমে আমাকে যেটা জানাতে হবে সেটা হচ্ছে কি ধরনের, মানে ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদেরকে জানাতে হবে কি ধরনের ডেটা টাইপ আমি অ্যাজ এ ইনপুট নিতে চাইছি। যেহেতু আমি এখানে জানি যে ইন্টিজার ইনপুট নিতে চাইছি, কারণ এ হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেহেতু আমি অবভিয়াসলি ইন্টিজার টাইপের ইনপুট নেবো। আর এর সাথে সাথে আমি পাস করব এ ভেরিয়েবলের অ্যাড্রেস, এ ভেরিয়েবলের অ্যাড্রেস। তো স্ক্যানএফ এর যে প্যাটার্ন সেটা কিরকম, ডাবল কোটসের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, এটা হচ্ছে স্ক্যানএফ এর ফরম্যাট। তো আমি যখনই ওই ভেরিয়েবলটা অ্যাড্রেস পাস করলাম তখন তাতে আমরা ইনপুট নিলাম এবং এই সহজ পাঠের ঠিক নিচে আমি, সহজ পাঠটা থাক, তার নিচে আমি লিখি আরেকটা প্রিন্টএফ, সরি তার উপরে একটা লিখি আরেকটা প্রিন্টএফ। এবং এক্ষেত্রে যেহেতু আমরা এ ভেরিয়েবলের ভেতরের ভ্যালুটাকে প্রিন্ট করব, সেহেতু আমরা কি করব, আমরা এখানে
এখানেও ফরম্যাট স্পেসিফায়ার দেবো। ঠিক আছে, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যখন আমি আগেই বলেছিলাম যে প্রিন্টএফের ভিতরে ডবল কোটসের মধ্যে যা থাকে হুবহু প্রিন্ট, তো এক্ষেত্রে সহজ পার্ট লেখা ছিল সহজ পার্ট, কিন্তু প্রিন্টএফের এখানে কি লেখা আছে পার্সেন্টেজ ডি। ঠিক আছে, তো যখনই এরকম ফরম্যাট স্পেসিফায়ার দেখতে পাবে, মানে পার্সেন্টেজ সামথিং যখনই দেখবে প্রিন্টে, তখন সে কিন্তু পার্সেন্টেজ ডি আর প্রিন্ট, তখন সে জানে এই পার্সেন্টেজ ডির করেসপন্ডিং আমাকে কিছু একটা ভ্যালু শো করাতে হবে, কোনো একটা মেমোরির ভ্যালু আমি শো করাতে চাইছি, এবং সেটা কোন মেমোরির জন্য দেখবে সেই আর্গুমেন্টটা আমাকে পাস করতে হবে যে কার ভ্যালু আমি দেখাতে চাইছি। এখানে আমি এ এর ভ্যালু দেখাতে চাইছি। ঠিক আছে, তো আমরা এবার এই কোডটাকে একটু আলোচনা করব। সবার প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে ইন্টিজার এ, যেটা আমাদের ডেটা টাইপ ডিক্লারেশন। তো আমরা এ একটা ভেরিয়েবল নিয়ে নিই, তো সিম্পলি আমরা এ একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করেছি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট অফ এ, এই যে ভেরিয়েবলটা মেমোরির মধ্যে তার একটা অ্যাড্রেস আছে, লেটস সে 200 ইজ দ্য অ্যাড্রেস, আমি এই অ্যাড্রেসটাকে দিয়ে পাঠিয়েছি। যেমন আমরা বাজার করতে গেলে বাজারে থলি নিয়ে যাই, সেরকম একটা অ্যাড্রেস দিয়ে পাঠিয়েছি যে তুই ওই এতে ভ্যালুটা ভরে নিয়ে, কী ধরনের ভ্যালু তুমি বলবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, তো প্রত্যেকটার একটা ফরম্যাট স্পেসিফাই আছে। ইন্টিজারের ক্ষেত্রে আমরা যেমন পার্সেন্টেজ ডি, ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্টেজ সি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, ডাবলের ক্ষেত্রে পার্সেন্টেজ এলডি, এই ধরনের ডেটা টাইপগুলো, এই ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আমরা ইউজ করি। তো এই পার্সেন্টেজ ডি দেখে যে বুঝে গেছে যে হ্যাঁ আমাকে ইন্টিজার ডেটা টাইপ নিতে হবে। কোথায় নিতে হবে, এই যে অ্যাড্রেসটা আমাকে পাস করেছে 200, এই 200 আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো 200-তেও নিয়ে 200-তে দেখছে আমি যখন স্ক্যানএফ এটা এক্সিকিউট হবে, তো এখানে ওয়েট করবে, স্ক্রিন ওয়েট করবে, যেমন গেট সিজ ওয়েট করছিল এখানে ওয়েট। যখনই আমি কোনো একটা ইন্টিজার এখানে দিয়ে দেবো, একটা ইন্টিজার টাইপ দিয়ে দেবো, লেটস আমি দিলাম 3, তো আমার এর মধ্যে কি চলে গেলো, 3 ডেটাটা চলে গেল। এরপর আমরা লিখেছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, যে কি ধরনের ডেটা আমি প্রিন্ট করতে চাই এবং কমা দিয়ে কোন ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই। এখানে খুব একটা কেয়ারফুল ব্যাপার, এখানে আমি অ্যাম্পারসেন্ট দিচ্ছি কারণ আমি ডেটা নিয়ে আসতে চাই, অ্যাজ এ ইনপুট নিচ্ছি। কিন্তু যখন আমি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করছি তখন আমি এখানে কোনো অ্যাড্রেস দিচ্ছি না, কারণ আমি এখানে কি করতে চাইছি, আমি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাইছি, সেই জন্য আমি এখানে কোনো রকম অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে, এবং পার্সেন্টেজ অফ ডি করে যখন করবো তখন এখানে ওই এ এর ভ্যালুটা চলে আসবে। আমরা এবার এক্সিকিউট করে দেখি কোডটা এক্সিকিউট হয়, ঠিকঠাক এক্সিকিউট হয় আর না হয়। আমি এখানে আপাতত ক্লিয়ার স্ক্রিনটা কমেন্ট করে রাখছি, এই লাইনটা আমি টোটালি কমেন্ট করে দিয়েছি। এবার আমরা সবার প্রথমে কি করবো, সবার প্রথমে কম্পাইলের ওয়ার্নিংটাকে আপাতত ইগনোর করবো। এরপর আমি চলবো রান করতে, এবং সবার প্রথমে এক্সিকিউট হবে ইন্টিজার এ, এবং তারপর স্ক্যানএফ যখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখন স্ক্রিনটা ওয়েট করছে, তার স্ক্যানএফ এর জন্য ওয়েট করছে, এখানে গেট সিজের জন্য ওয়েট করছে। তো আমি এখানে ইনপুট দিলাম 3, যখনই আমি এন্টার এখানে প্রেস করব তখনই ও পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চলে যাবে। পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট করলো 3, এবং তারপরে সহজ পার্ট একই সাথে লিখে দিল, কারণ পরপর দুটো প্রিন্ট করছে, তার মানে এর ভ্যালু প্রিন্ট করলো আর সহজ পার্টও প্রিন্ট করলো। আবার স্ক্রিনটা আটকে গেছে কারণ এটা গেট সিজ এর জন্য। এরপর আমি যে কোনো একটা কি প্রেস করবো বাইরে চলে আসবে। ওকে, এখানে আমি সেভ করে নিলাম আবার ফোনটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখলাম যে প্রিন্টএফ যেহেতু পরপর ছিল, তো প্রথমে আমাদের 3 প্রিন্ট হলো, তারপরে আমাদের সহজ পার্ট প্রিন্ট। এবার আমি যদি বলতে চাই, আমি যদি এরকম করতে চাই যে 3টাকে আমি প্রথমে প্রিন্ট করেছি, তারপর একটা লাইন পরে আমি সহজ পার্টটাকে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে /n। ঠিক আছে, তো /n যখনই দেবো তখন প্রিন্টএফ বুঝতে পারবে এটা নতুন লাইনের কথাই বলতে চাইছি, এবং নতুন লাইনের পরও সহজ পার্টটা প্রিন্ট করবো। আমরা একবার দেখে নেবো জিনিসটা সেটা কীভাবে কাজ করছে। প্রথমে আমরা কম্পাইল করলাম, তারপর আমরা রান করলাম, আমি 3 প্রেস করলাম। এরপরে পরের লাইনে যখন আমি এন্টার করবো তো পরের লাইনে চলে যাবে কার্সার, তো 3 প্রিন্ট হবে, কারণ যেহেতু প্রিন্টের পার্সেন্টেজ ডি 3 এ লেখা আছে, এবং তারপরের লাইনে আসবে সহজ। দেখো, এবং একদম যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ঠিক সেভাবেই প্রিন্ট হচ্ছে। তো এই হলো আমাদের ইনপুট আউটপুট নেওয়ার প্রসেস। আচ্ছা, এই যে আমি একটা ক্যারেক্টার লিখেছি, দুটো ক্যারেক্টার আমি অ্যাড করেছি, একটা হচ্ছে /n। ঠিক আছে, তো এই /nটা আমরা কখন ইউজ করে থাকি, /nটা যখন নিউ লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, নিউ লাইনের ক্ষেত্রে আমরা এরকম /n ইউজ করে থাকি। আমি প্রোগ্রামটা সেভ করে নেব। তো আমরা এই যে /n কথাটা লিখেছি, তো /n আমরা নিউ লাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি।
এরকম আমি যদি স্ল্যাশ টি ইউজ করি, আমরা ট্যাব দেওয়ার জন্য ইউজ করতে চাইছি, এরকম স্ল্যাশ বি দিয়ে স্পেস বোঝানোর জন্য আমরা ইউজ করতে থাকি। এরকম বহু ক্যারেক্টার আমরা ধীরে ধীরে প্রোগ্রামের মধ্যে ইউজ করতে থাকবো। যদি আমি এন লিখতাম সেক্ষেত্রে আমাদের এন প্রিন্ট হয়ে যেত, যদি আমি কোটেশনটা বললাম সেটা এন প্রিন্ট হয়ে যেত। ঠিক আমি যখন আগে স্ল্যাশ দিয়ে দিলাম তার মানে এটা নিউ লাইন প্রিন্ট করছে। ঠিক যেমন যদি আমি ডি লিখতাম তাহলে ও ডি প্রিন্ট করতো, কিন্তু যেই তার আগে একটা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম তার মানে বুঝে গেল যে এটা ফরম্যাট স্পেসিফায়ার, সেহেতু ও কি ডেটা প্রিন্ট করতে চাইবে, মানে ভ্যালু প্রিন্ট করতে চাইবে, এবং সেই ভ্যালুটা কার, ঠিক কমা দিয়ে যে জিনিসটা লেখাতে হবে তার ভ্যালু প্রিন্ট করতে চাইবে। এখন আমি যদি এখানে পার্সেন্টেজ দিই, কমা পার্সেন্টেজ দিই, কমা পার্সেন্টেজ দিই, তিনটে জিনিস দিয়ে দিই কমা কমা দিয়ে, তো ও তো প্রিন্টের কি করবে, প্রথম পার্সেন্টেজ ডির জন্য দেখতে চাইবে প্রথম ভেরিয়েবল কি আছে, তারপরের পার্সেন্টেজ ডির জন্য আবার ওদের চেক করবে পরের কি আছে, তারপরের পার্সেন্টেজ ডির জন্য আবার চেক করবে কি আছে। তো তিনটে টোটাল ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে। এখন আমাদের যদি এই প্রোগ্রামিং হিসেবে চলি তাহলে এখানে প্রিন্ট করার কি কথা, 3, 6, 9। সো দ্যাটস ইট।